যারা একসময় ইরাকের গর্ত থেকে সাদ্দাম হোসেনকে আর ভেনেজুয়েলার প্রাসাদ থেকে মাদুরোকে ঘাড় ধরে তুলে এনেছিল, পৃথিবীর সেই সেরাদের সেরা ডেল্টা ফোর্সই আজ ইরানের মরুভূমিতে তাদের সহকর্মীর জ্বলন্ত লাশ ককপিটে ফেলে রেখেই পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আর ঠিক তখনই পেন্টাগন তাদের সাঁড়াশি অভিযানের এই ভয়াবহ ব্যর্থতার খবর ঢাকতে বিশ্বকে একটি পাইলটের উদ্ধারের বীরত্ব গাথা শোনাচ্ছে। কিন্তু সিজফায়ারের পর যখন একের পর এক সত্য বেরিয়ে আসছে, তখন সাবেক সিআইএ কর্মকর্তা ল্যারি জনসন নিজেই সে মিথ্যাচারের মুখোশ খুলে দিয়ে বলেছেন, এই গল্পটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা, ইগল ক্ল 2.0কে ঢাকার একটি নির্জলা মিথ্যাচার। কেন আমেরিকার গর্ব এই পাইলট উদ্ধার মিশনকে সাবেক সিআইএ কর্মকর্তা ল্যারি জনসন একটি নির্জলা মিথ্যাচার বলে আখ্যা দিচ্ছেন? কি ঘটেছিল সেই 1.5 ঘণ্টায় যার জন্য আমেরিকার 12টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ইরানের মরুভূমিতে ধ্বংসস্তূপে পরিণত হল? কোন সেই অজানা অস্ত্র বা কৌশল যার এক আঘাতেই ইরানের বাহিনী পৃথিবীর সেরা ডেল্টা ফোর্সের এমন করুণ দশা করে ছাড়ল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ডেল্টা ফোর্সের এই দুর্দশার পেছনে কি শুধু ইরান, নাকি এর আড়ালে কলকাঠি নাড়ছে ইরানে অবস্থানরত চীনা এবং রুশ স্পেশাল ফোর্সের এলিট সেনারা? এর নেপথ্যের আসল সত্যটা কি? এ ঐতিহাসিক মিথ্যাচারের মুখোশ খুলতে এবং নেপথ্যের সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পেন্টাগনের গল্পটি একটি নিখুঁত হলিউড সিনেমার মতো। দুজন পাইলট শত্রুর মাটিতে আটকা পড়েছে, আর তাদের উদ্ধার করতে পাঠানো হয়েছে বিশ্বের সেরা কমব্যাট ইউনিট ডেল্টা ফোর্স। কিন্তু সাবেক সিআইএ কর্মকর্তা ল্যারি জনসন এই সিনেমার স্ক্রিপ্টে এমন কিছু যৌক্তিক ফাঁক খুঁজে পেয়েছেন যা পুরো গল্পটাকে হাস্যকর বানিয়ে দিয়েছে। প্রথমত, পাইলট উদ্ধারের জন্য কেন প্রয়োজন হল 12টি বিভিন্ন ধরনের আকাশযানের এক বিশাল বহর? এর মধ্যে ছিল MC-139 কমান্ড শিপ, ব্ল্যাক হক অ্যাটাক হেলিকপ্টার এবং রিপার ড্রোনের মতো ঘাতক স্কোয়াড, যা সাধারণত একটি ছোট দেশ দখলের জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, এই উদ্ধার অভিযান চালানো হল ইরানের সবচেয়ে স্পর্শকাতর এবং সুরক্ষিত একটি অঞ্চলের কাছাকাছি, যেখানে তাদের পারমাণবিক স্থাপনা অবস্থিত। এটি কি নিছকই সমাপতন? ল্যারি জনসনের মতে এটি কোনোভাবেই সম্ভব নয়। তিনি বলছেন, পেন্টাগন এমন একটি গল্প ফেঁদেছে যা শুনতে বীরত্বপূর্ণ মনে হলেও এর প্রতিটি অংশই প্রশ্নবিদ্ধ। এটি একটি নির্জলা মিথ্যাচার, যার একমাত্র উদ্দেশ্য হল একটি ভয়াবহ সত্যকে কবর দেওয়া। তাহলে আসল সত্যটা কি? আসল সত্য হল, এটি কোনো উদ্ধার অভিযান ছিল না। এটি ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় অতর্কিত হামলা চালানোর একটি দুঃসাহসিক কিন্তু নির্বোধ পরিকল্পনা। ডেল্টা ফোর্স ভেবেছিল তারা রাতের অন্ধকারে নিঃশব্দে ঢুকে তাদের কাজ সেরে বেরিয়ে আসবে, কিন্তু তারা জানত না ইরানের মরুভূমি তাদের জন্য এক জীবন্ত কবরস্থান হয়ে অপেক্ষা করছে। অভিযান শুরুর ঠিক 15 মিনিটের মাথায় মার্কিন বহরটি যখন ইরানের আকাশ সীমায় প্রবেশ করে, তখনই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। কোনো রাডার সংকেত ছাড়াই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তের মধ্যে জেগে ওঠে। এটি ছিল একটি নিখুঁত ইলেকট্রনিক অ্যাম্বুশ। ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট প্রথমে আমেরিকার কমান্ড শিপ MC-130 এর সাথে পেন্টাগনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর তাদের জ্যামিং সিস্টেম ডেল্টা ফোর্সের সমস্ত নেভিগেশন এবং কমিউনিকেশন সিস্টেমকে অকেজো করে দেয়। মার্কিন পাইলটরা হয়ে পড়ে অন্ধ এবং বধির। পেন্টাগনের পরিকল্পনা ছিল ত্রিমুখী। প্রথম ধাপে দুটি MC-130 হারকিউলিস বিমান আকাশ থেকে ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে ইরানের রাডার নেটওয়ার্ককে পুরোপুরি অচল করে দেবে। একই সময় দুটি MQ-9 রিপার ড্রোন উচ্চ আকাশ থেকে লক্ষ্যবস্তু অর্থাৎ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার সর্বশেষ অবস্থান নিশ্চিত করবে। দ্বিতীয় ধাপে 4টি AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূমিতে থাকা যে কোনো প্রতিরোধ গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আর চূড়ান্ত ধাপে 4টি V-22 অ্যাসপ্রে এবং 2টি MH-60 ব্ল্যাক হক হেলিকপ্টারে থাকা প্রায় 100 জন ডেল্টা ফোর্স এবং নেভি সিল সদস্য সরাসরি স্থাপনার ভেতরে প্রবেশ করে তাদের মিশন সম্পন্ন করবে। কিন্তু ইরানের পাতা ফাঁদ ছিল তাদের কল্পনারও বাইরে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক ফাঁস হওয়া বিশ্লেষণে বলা হয়েছে, ইরান এখানে একটি সমন্বিত কিল ওয়েভ বা মরণ জাল তৈরি করেছিল। মার্কিন বহরটি ইরানের আকাশে প্রবেশের সাথে সাথেই ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য খোরদাদ 15 এবং তাবাস সিস্টেম থেকে ছোড়া কয়েক ডজন মিসাইল মার্কিন বিমানগুলোকে ছত্রভঙ্গ করে দেয়। এগুলো ছিল টোপ। এই মিসাইলগুলো দেখে মার্কিন পাইলটরা যখন তাদের আত্মরক্ষামূলক কাউন্টার মেজার সিস্টেম চালু করে, তখনই তারা সবচেয়ে বড় ভুলটি করে। তাদের ডিজিটাল সিগনেচার বা অবস্থান ইরানের প্যাসিভ রাডার নেটওয়ার্কের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এরপর যা হয়েছে তা শুধুই একটি অসম শিকারের গল্প। ইরানের সুপার কম্পিউটারগুলো মুহূর্তের মধ্যে প্রতিটি মার্কিন আকাশযানের নিখুঁত অবস্থান
গতি এবং অভিমুখ বের করে ফেলে। আর ঠিক তখনই ইরানের মরণজালের দ্বিতীয় স্তর সক্রিয় হয়ে ওঠে। আকাশে আগে থেকে ওঁত পেতে থাকা ইরানের নিজস্ব প্রযুক্তিতে আধুনিকায়ন করা MiG-29 এবং F-14 যুদ্ধবিমানগুলো মার্কিন বহরের উপর ক্ষুধার্ত বাজের মতো ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক তখনই শুরু হয় আসল নরক। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 এবং সম্ভবত রাশিয়ার দেওয়া S-400 সিস্টেম থেকে একযোগে ছুটে আসে শত শত মিসাইল। 12টি মার্কিন আকাশযান, হেলিকপ্টার, ড্রোন, গানশিপ আকাশেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। যারা বেঁচে ছিল তারা নিজেদের সহকর্মীর জ্বলন্ত কফিন মাটিতে পড়তে দেখে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করে। 1.5 ঘন্টার মধ্যে $25 বিলিয়ন মার্কিন অহংকার ইরানের মরুভূমির বালিতে মিশে যায়। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? আমেরিকার কাছে তো বিশ্বের সেরা জ্যামিং প্রযুক্তি আছে। এখানে লুকিয়ে আছে আসল রহস্য। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলির এক বিশেষ রিপোর্ট অনুযায়ী ইরান এ হামলায় প্রচলিত কোনো রাডার ব্যবহার করেনি। তারা ব্যবহার করেছে চীন এবং রাশিয়ার দেওয়া অত্যাধুনিক প্যাসিভ ডিটেকশন সিস্টেম এবং কোয়ান্টাম রাডার। এই বিপ্লবী প্রযুক্তি রাডার তরঙ্গের পরিবর্তে চারপাশের পরিবেশে ছড়িয়ে থাকা হাজারো ডিজিটাল সংকেত, যেমন মোবাইল ফোন নেটওয়ার্ক, FM রেডিও, এমনকি ডিজিটাল টেলিভিশন সম্প্রচারের তরঙ্গকে ব্যবহার করে। যখন কোনো যুদ্ধবিমান এ তরঙ্গের মধ্যে উড়ে যায় তখন এটি সেই তরঙ্গে একটি ক্ষুদ্র কিন্তু লক্ষণীয় পরিবর্তন ঘটায়। ইরানের সুপার কম্পিউটারগুলো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে বিশ্লেষণ করে আকাশে উড়ন্ত অদৃশ্য ভূতের নিখুঁত অবস্থান বের করে ফেলে। সহজ কথায় ইরান পুরো দেশকে একটি দৈত্যাকার রাডার ডিশে পরিণত করেছে, যেখানে স্টিলথ বিমান বা শক্তিশালী জ্যামিং সিস্টেমেরও লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই। প্রতিরক্ষা বিষয়ক ম্যাগাজিন এভিয়েশন উইক অ্যান্ড স্পেস টেকনোলজির মতে এই কৌশল স্টিলথ প্রযুক্তি দর্শনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। F-35 বা F-22 এর মতো বিমান তৈরি করা হয়েছে শত্রুর অ্যাক্টিভ রাডারকে ফাঁকি দেওয়ার জন্য, যা নিজে সংকেত পাঠায় এবং ফিরে আসা প্রতিধ্বনি বিশ্লেষণ করে। কিন্তু ইরান এ সমীকরণকেই উল্টে দিয়েছে। তারা নিজেরা কোনো সংকেত না পাঠিয়ে বরং শত্রুর সংকেত এবং পরিবেশের কোলাহলকেই নিজেদের অস্ত্রে পরিণত করেছে। এটি এমন এক প্রযুক্তি যার সামনে আমেরিকার $1 বিলিয়ন জ্যামিং সিস্টেম ছিল একটি শিশুর খেলনার মতো। আর এই অদৃশ্য ঘাতক প্রযুক্তির আঘাতেই পৃথিবীর সেরা ডেল্টা ফোর্স অসহায়ভাবে ধ্বংস হয়ে গেছে। তবে ল্যারি জনসন এবং অন্যান্য পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকরা যে প্রশ্নটি তুলেছেন তা আরও ভয়ঙ্কর। তাদের মতে এই অত্যাধুনিক প্রযুক্তি পরিচালনা করার মতো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ইরানের একা থাকার কথা নয়। এই নিখুঁত অ্যাম্বুশ, এর নির্ভুল আক্রমণ, এর পেছনে যে শীতল মস্তিষ্কের পরিকল্পনা দেখা যাচ্ছে তা সরাসরি বেইজিং এবং মস্কোর দিকেই ইঙ্গিত করে। দ্য মস্কো টাইমসের এক গোপন সূত্র দাবি করছে ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে রাশিয়া তাদের সেরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্পেশালিস্টদের ইরানে পাঠিয়েছে। অন্যদিকে চীন তাদের স্যাটেলাইট নেটওয়ার্ক এবং স্পেশাল ফোর্স দিয়ে এই পুরো অভিযানটি তত্ত্বাবধান করেছে। ডেল্টা ফোর্স আসলে শুধু ইরানের বিরুদ্ধে লড়তে যায়নি, তারা লড়তে গিয়েছিল চীন, রাশিয়া, ইরানের এক সম্মিলিত এলিট বাহিনীর বিরুদ্ধে। আর সেই অসম যুদ্ধেই তাদের এক করুণ পরিণতি হয়েছে। ঈগল ক্ল নামটি আমেরিকার জন্য একটি জাতীয় অভিশাপ। 1979 সালে যা ছিল একটি ট্র্যাজেডি, আজ তা একটি প্রহসনে পরিণত হয়েছে। সেদিনের ব্যর্থতা আমেরিকা কয়েক দশক ধরে ঢাকার চেষ্টা করেছে। আর আজকের এই ভয়াবহ বিপর্যয় ঢাকতে তারা ফেঁদেছে পাইলট উদ্ধারের এক নির্জলা মিথ্যাচারের নাটক। কিন্তু সত্য চাপা থাকে না। যুদ্ধবিরতির পর আজ যখন ইরানের মরুভূমি থেকে একের পর এক মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি বেরিয়ে আসছে, তখন বিশ্ববাসী বুঝতে পারছে পেন্টাগন তাদের সাথে শতাব্দীর সেরা মিথ্যাচারটি করেছে। আমেরিকা শুধু একটি যুদ্ধ হারেনি, তারা নৈতিকতার যুদ্ধেও পরাজিত হয়েছে। তারা বীর নয়, তারা একদল ব্যর্থ আগ্রাসী, যারা নিজেদের সঙ্গীর লাশ ফেলে পালিয়ে আসতেও দ্বিধা করে না। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি পেন্টাগনের এই পাইলট উদ্ধারের নাটক বিশ্বাস করেন, নাকি বিশ্বাস করেন ইরানের মরুভূমিতে লেখা আমেরিকার ঐতিহাসিক লজ্জা ঈগল ক্ল 2.0 এর ঝলসে যাওয়া ইতিহাসকে? কমেন্টে আপনার রায় জানিয়ে দিন, কারণ আপনার প্রতিটি রায় এই মিথ্যাচারের বিরুদ্ধে এক একটি প্রতিবাদ।